শুভ সকাল প্রিয় বাংলাদেশ, প্রাণের বাংলাদেশ, ভালোবাসার সোনার বাংলাদেশ। বিশ্বজুড়ে কাছে দূরে যারা যুক্ত হয়েছেন আপনাদের প্রিয় টেলিভিশন আরটিভির আয়োজনে আমন্ত্রণ সবাইকে আজকের মিস্টার ম্যাঙ্গো নিবেদিত তারকালাপে। সেই সঙ্গে বাংলাদেশের স্বাধীনতার মাসে সবাইকে স্বাধীনতার শুভেচ্ছা। দর্শক, রোজকার মতো আমাদের বিনোদন, আমাদের চিন্তা চেতনা আর সংস্কৃতি অঙ্গনের একজন গুণী মানুষ আমাদের অতিথি হয়েছেন। ঠিক তাই আজকের মিস্টার ম্যাঙ্গো নিবেদিত তারকালাপে আমাদের সঙ্গে রয়েছেন ভীষণ গুণী এবং কুশলী একজন প্রিয় ব্যক্তিত্ব, বরেণ্য সঙ্গীত পরিবারের অংশ, বর্ণাঢ্য কর্মজীবনের অধিকারী, সঙ্গীত শিল্পী, শিক্ষক, শিক্ষাবিদ, অধ্যাপক ডক্টর নাশিদ কামাল। আপা স্বাগত, শুভ সকাল। স্বাধীনতার মাসে আমারও ভালোবাসা তোমার মাধ্যমে আরটিভি সকল দর্শককে আসসালামু আলাইকুম আর শুভ জন্মদিন। থ্যাংক ইউ। প্রতি বছরই জন্মদিনে আরটিভি মনে করে আমাকে ডাকে এবং সুন্দর সুন্দর পিছনে প্রক্ষেপণ, বন্ধুরা কি বলছে, কোথায় কি কাটিং নিয়েছে আমার সম্পর্কে, এগুলো দেখায়, তো আমার খুব ভালো লাগে আর কি। আপু, এই যে জন্মদিনের দিনে আমাদেরকে সময় দিলেন, এই জন্য আমরা আসলে খুব সম্মানিত বোধ করছি। আপনার মতো এমন একজন গুণী মানুষকে পেলে আমরা খুব ধন্য হই। থ্যাংক ইউ। আসলে আগে বলে রেখেছিল, তো আমিও সেভাবে সময় বার করে রেখেছি, কারণ প্রিয় জায়গা, আসবো, সকলের সঙ্গে দেখা হবে। আপু, এই যে এই টাইম ম্যানেজমেন্টটা আসলে আপনার কাছে শেখার আছে না? সেই ছোটবেলা থেকে গান, পড়াশোনা সবকিছু খুব হ্যাঁ, টাইম ম্যানেজমেন্টটা আমি দেখি যে সেটা সব বন্ধুরা হয়তো একই রকম করতে পারে না, যেটার জন্য যে আগের থেকে একটা প্ল্যানিং করা, যে এর আগে আমার আরেকটা টেলিভিশনে অনুষ্ঠান ছিল, ওটা শেষ করে কোন শাড়ি পরবো, কি বই দেখাবো, কি কথা বলবো তোমার সাথে, গাড়িতে আসতে কতক্ষণ সময় লাগতে পারে, এইভাবে প্রেডিকশন করা এবং এভাবে চলা। সেটা কিছুটা ওই যে হোলি ক্রস স্কুল কলেজে পড়েছি, ওখানকার একটা ট্রেনিং আছে আমাদেরকে, খুবই সযত্নে আমাদের শেখানো হতো যে এতটার মধ্যে খাতা জমা দিয়ে দিতে হবে, এতটার মধ্যে দরজার বাইরে চলে যেতে হবে। এবং হোলি ক্রসের আরেকটা খুব বড় গুণ যে আমরা সব মানে ছাত্রছাত্রীরা আমরা করতাম কি, পালা করে আমাদের ঘর ঝাড়ু দিতাম, মুছতাম এবং পরিষ্কার করতাম। ক্লাসরুম, হ্যাঁ ক্লাসরুম। তো এটা বোর্ডে যে প্রেসিডেন্ট, আমি যেমন প্রেসিডেন্ট ছিলাম, আমি বোর্ডে লিখে দিতাম যে আগামী সপ্তাহে এই 3 জন ঘর বাড়ি পরিষ্কার করবে। আবার পরের সপ্তাহে রোটার দেখে আমাদের ওই যে রোল কল অ্যাটেন্ডেন্স দেখে নেক্সট 3 জন। ওইগুলো ওই ধরনের কাজ করলে হয় কি, তখন টাইম ম্যানেজমেন্টটা লোকে শিখে যায়। আর আমাদের যত নাটক বলো, আমাদের সায়েন্সের মেলা বলো, বিতর্ক বলো, সব কিছুর মধ্যে যখন ওই গ্রুপ করে তুমি আগ্রহী হবে, তুমি কাজটা ঠিক টাইম মতন না করলে, আমি যেমন দেখি আমরা বিদেশে যখন আমরা ট্যুরে যাই, আর্টিস্টদের সাথে ট্যুরে যাই, তখন দেখি আমাদের হোস্ট হয়তো বলেছে আপা 5টার সময় রেডি থাকবেন, আমরা আপনাকে নিতে আসবো। তারপরে হোটেল রুম থেকে আর অন্য আর্টিস্টরা নামছেই না, হ্যাঁ, তখন ওরা মাত্র উঠলো, মাত্র রেডি হচ্ছে। এগুলো কিন্তু একটা টাইম ম্যানেজমেন্টের বিষয়, সবাইকে শিখতে হয়। যে তা নইলে আমি যদি দেরি করি তাহলে আমার জন্য আরো 10 জন দেরি হয়ে যাচ্ছে। হয়তো আমরা নাচের মেয়েদের সাথে যাব ভেন্যুতে, ওদের তো অনেক সময় লাগবে রেডি হতে, আমরা গাড়িতেই বসে আছি, হয়তো 2 জন শিল্পী আসছে, দেরি হয়ে গেল, তখন আবার এরা এদিকে তাড়াহুড়ায় পড়ে গেল, বুঝতে পারলে? তো সবসময় আমরা যদি একটা টাইম ম্যানেজমেন্টে চলি, তাহলে পড়াশোনার বেলায়ও তাই। আমার মনে আছে আমি যখন কানাডায় মাস্টার্স করতে যাই, প্রথম দিনই ওরা বলে দিল যে কার কোন সাবজেক্টের উপরে থিসিস করতে হবে। তা আমি দেখলাম যে মাত্র এসেছি, আমার কোনো বন্ধু বান্ধবও হয়নি, আমার এখনো কোনো মানে অত পড়াশোনার চাপও পড়েনি। আমি করলাম কি, ওই প্রথম দিন থেকেই লাইব্রেরিতে গিয়ে আমার থিসিস সম্পর্কে একটু একটু করে লিখে ফেলতে থাকলাম। ফলে যখন ফাইনাল পরীক্ষা এলো, তখন সবাই হুড়মুড় করে থিসিস করছে, ফাইনাল পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছে। আমার কিন্তু মানে 3/4 থিসিস প্রায় হয়ে গিয়েছে, হ্যাঁ, আর একটুখানি কনক্লুশন লিখে যা। সবার বন্ধুরা বলছে কেন তো তুমি এত আগে করেছো কেন? আমি বললাম যে ওটাই আমার, দিস মাই স্ট্র্যাটেজি, হ্যাঁ, যতখানি পারি আগে গুছিয়ে রাখি। আপনি ছোটবেলা থেকে এত ব্রিলিয়ান্ট রেজাল্ট করেছেন আপনি সব পরীক্ষাতেই, চেষ্টা করেছি। তারপরে গানেও কিন্তু কোনো ক্ষেত্রেই পিছিয়ে নাই। ছোটবেলায় কি জানো শাগুফতা, আমি কিন্তু ব্রিলিয়ান্ট রেজাল্ট ভেবে চিন্তে করিনি, বা আমি করব ভেবে করিনি। আমি যাই পরীক্ষা দিতাম, যা টিচার বলতো সেটাই আমার মুখস্থ হয়ে যেত। আমি ভাবতাম যে সব মানুষই বোধহয় এরকম।
এখন আর্মিন আসলে আমার মেয়েরা অনেক সময় আমি হয়তো বলি মা তোমার মনে নেই ওইবার যে আমরা ইটালি এসেছিলাম 2009 সালে তখন অমুক লোকটার সাথে দেখা হয়েছিল, তো পট করে হয়তো তাকিয়ে আমার ছোট মেয়েটা বিশেষ করে বলবো আম্মু এভরিবডি ইজ নট লাইক ইউ, সবাই তোমার মতো না। কেন তোমার মনে নেই ওই যে আমরা অমুক হোটেলে থেকেছিলাম? না 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 মনে নেই। হয়তো এটা কোনোভাবে মানে আল্লাহ তাআলার দেন বলবো। একদম মানে টানা ক্লাস 1 থেকে ক্লাস 7 পর্যন্ত আমি সমানে ফার্স্ট হয়ে গেলাম, এমনকি ক্লাস পরীক্ষাতেও কোনো ক্লাস পরীক্ষাতে আমি দ্বিতীয় হইনি। তখন ওরা আমাকে একটা প্রাইজ দিল 7 ক্লাস শেষ প্রতিবার ফার্স্ট হওয়ার জন্য। এবং পরবর্তীতে আমার সেই স্কুল লিটল জুয়েলস পুরানা পল্টনে আছে। আমি ওদেরকে জিজ্ঞেস করেছিলাম যে তোমরা কি এই যে এতগুলো বছর স্কুলটা প্রায় 50 বছর 60 বছর আমরা সেলিব্রেট করলাম, তার মধ্যে কি আর কেউ পেয়েছে কিনা? তখন বললো যে হ্যাঁ আরেকটি মেয়ে এরকম কোনো পরীক্ষায় সে দ্বিতীয় হয়নি, এই পুরো হিস্ট্রিতে আমি পেয়েছি। এবং আরেকটি মেয়ের কথা উল্লেখ করলো, মেয়েটি এখন ডাক্তার হয়েছে এবং বিদেশে থাকে, এই কথাটা আমি জানলাম। তো ওরা বলল দেখে বা স্কুলে চর্চা করতে করতে আমি বুঝলাম যে হয়তো আমার অন্যদের থেকে মেধাটা বেশি বা রিটেনশন পাওয়ারটা বেশি। তো গান তুমি জিজ্ঞেস করছো, গান বাড়িতে তো সারাক্ষণই আমার চাচা ফুপু এবং আমার আব্বাসুদ্দিন আহমেদ দাদা, এই গল্পটা শুনবো। কিন্তু আর আজকে তো জন্মদিনের দিনও দর্শকরা নিশ্চয়ই অপেক্ষা করে আছে, একটু তার আগে দর্শকদেরকে আমন্ত্রণ জানিয়ে নিই। দর্শক দেখে নিলেন কে আছেন আজ তারকালাপের অতিথির আসনে। তাই আমাদের সকলের অনুকরণীয় প্রিয়জন গুণীজন এই সঙ্গীত ব্যক্তিত্বের সঙ্গে আলাপে অংশ নিতে হলে আপনাদের ফোন করতে হবে স্ক্রিনে দেখার নম্বরে। ফিরছি আলাপে। আপু সেই গল্পে ফিরে যেতে চাই, পরিবার নিয়ে কথা হচ্ছিল। ওদের সবার গান শুনতাম তো অটোমেটিক ভাবে ওই গানগুলো শিশুদের যেমন শিশুদের ছড়া ভোর হলো দোর খোলো যেমন ঢুকে যায়, তেমনি আমার মাথায় সমস্ত নজরুলের ইসলামিক গান, তারপর আব্বাসুদ্দিন আহমেদের ভাওয়াইয়া, ভাটিয়ালি, বিচ্ছেদি। আপনি কি আব্বাসুদ্দিনকে দেখেছিলেন? আব্বাসুদ্দিনকে মানে দাদু আমাকে দেখেছেন। উনি 59-এর ডিসেম্বর মাসে মারা যান এবং ওই বছরই আমি অক্টোবর মাসে লন্ডন থেকে আসি। তো তখন আমার মাত্র 1.5 বছর বয়স ছিল। এই আমার বরেণ্য গুণী ব্যক্তিত্বের সংস্পর্শে আসতে পেরেছেন আপু? হ্যাঁ, আমার মনে নেই, তবে উনি খুব খুশি হয়েছিলেন, ডায়েরিতে অনেক কথা লিখে গেছেন আপনার সম্পর্কে, আমার সম্পর্কে, যেদিন দেখা হয়েছিল সেদিনের কথা। তারপরে অধীর আগ্রহে বসেছিলেন এবং উনি তো অসুস্থ ছিলেন 4 বছর ধরে, মানে শয্যাশায়ী ছিলেন। তো ওই কথাটা বারবার লিখেছেন যে আমার হাতে শক্তি নাই যে আমি ওকে কোলে তুলে নেই। হ্যাঁ, ওটা খুব দুঃখের স্মৃতি। তারপরে উনি লিখেছেন যে আমার বিলেতি নাতনি কি সুন্দর করে প্রত্যেকটা কথার পরে থ্যাংক ইউ বলে। তো লিখেছেন যে যদি আমার ছেলে আরও 5 বছর লন্ডনে থাকতো তাহলে ওর অ্যাকসেন্টটা একদমই বিদেশিদের মতন হতো। হ্যাঁ, তো এগুলো আমি পরে পড়েছি, অনেক পরে। তারপর একটা কবিতাও লিখেছেন, হ্যাঁ, লক্ষ্মী বুয়া ভূষণা, ইভু আমার ডাকনাম, এরকম। হ্যাঁ, তো খুব খুব সুন্দর স্মৃতি। আর একটা ছবি আছে যেটা আমি ছোটকালে দেখেছিলাম, কিন্তু এখন আর ওটা হারিয়ে ফেলেছে হয় পরিবার বা আমি। দাদু তখন একদমই খেতে পারতেন না, তো ওনার বিছানার পাশে ছোলা রাখা থাকতো। আচ্ছা, তো আমার এক ছবিটা ছিল যে আমি এরকম করে ওনাকে ছোলা খাইয়ে দিচ্ছি। হ্যাঁ, আসলে মানে আমি আসলে ভাবতে পারছি না যে এরকম একজন গুণী ব্যক্তিত্বের এত কাছাকাছি থেকেছেন। আর সবসময় নাকি আপনার নিজের ক্যারিয়ারটা নিয়েও একটু অনেক কিছু জানতে চাই, বাচ্চাদেরকে নিয়ে জানতে চাই, কিন্তু ছোট্ট একটু বিরতি থেকে ফিরে। দর্শক, মিস্টার ম্যাঙ্গো নিবেদিত তারকালাপে আলাপ হচ্ছে প্রায় 5 দশকের সঙ্গীত এবং শিল্পকলার মানুষ, সঙ্গীত শিল্পী, শিক্ষক, শিক্ষাবিদ, অধ্যাপক ডক্টর নাশিদ কামাল আপার। জন্মদিনে আজ কথা শুনছিলাম তার নিজস্ব জীবনবোধ এবং পথ চলা নিয়ে। আলাপের এই পর্যায়ে সময় হলো সংক্ষিপ্ত সময়ের বিরতিতে যাবার, সঙ্গেই থাকবেন। বিরতি শেষে ফিরে এলাম মিস্টার ম্যাঙ্গো নিবেদিত তারকালাপের আলাপে। কথা হচ্ছে জন্মদিনে আজকে আমাদের অতিথি হয়েছেন অনন্য এক সঙ্গীত জীবনের অধিকারী, সেই সঙ্গে একজন সার্থক মানুষ, অধ্যাপক ডক্টর নাশিদ কামাল আপু। ফিরছি গল্পে। আপু, গল্পে ফিরবো, কিন্তু আমাদের একটা নিয়মিত কুইজ থাকে দর্শকদের জন্য। আপনি অনুমতি দিলে আমি কুইজটা বলে আসি? হ্যাঁ, থ্যাংক ইউ। দর্শক, আপনারা যারা নিয়মিত কুইজের জন্য অপেক্ষায় রয়েছেন তাদের জানিয়ে দিচ্ছি, তারকালাপের গত পর্বের কুইজের সঠিক উত্তরটি হচ্ছে সঙ্গীত শিল্পী লিজার সবশেষ মিউজিক ভিডিওটির শিরোনাম হচ্ছে এক যমুনায়। এবারে আজকের কুইজ। তারকালাপের আজকের কুইজটি হচ্ছে এবার অমর একুশে বই মেলায় ডক্টর নাশিদ কামালের প্রকাশিত বইটির নাম কি? অপশন ক চোখের চাতক,
অপশন খ অমর 21। কুইজের সঠিক উত্তর সবচেয়ে বেশি সংখ্যক SMS প্রেরণকারী বিজয়ী পাবেন সেলফোনে আকর্ষণীয় অঙ্কের রিচার্জ। এবার দেখে নিচ্ছি কে হয়েছেন আজকের বিজয়ী। আজকের বিজয়ীর নামটা এখানে লেখা আছে, ফোনের 6টা ডিজিট আপনার মুখ থেকে শুনতে চাই। আচ্ছা আচ্ছা, ফোনের 6টা ডিজিট 247609। নামটাও আছে, নাম হচ্ছে হ্যাপি। হ্যাপি, হ্যাঁ হ্যাপি, অনেক অনেক অভিনন্দন। কেমন লাগলো আপুর মুখ থেকে নিজের নামটা শুনতে পেরে? জানি খুব ভালো লেগেছে, পুরস্কারও আছে। খুব ভালো থাকবেন, আমাদের সাথেই থাকবেন। আপু একটু জন্মদিনের গল্পে ফিরি। কেমন ছিল ছোটবেলার জন্মদিন? হ্যাঁ, খুব অনেক আদর অ্যাটেনশন পেয়ে বড় হয়েছি। বড় নাতনি, বাবা মার বড় মেয়ে। নানা নানির বাড়িতেও আমার নানা খুব বিখ্যাত মোহাম্মদ হাফিজুর রহমান, উনি ওই সময় মিনিস্টার ছিলেন। তো সব দিক থেকেই আল্লাহ আমাকে অনেক ব্লেস করেছেন, অনেক সুন্দর জন্মদিন পেয়েছি। প্রত্যেক বছর আমাদের বাড়িতে বিরাট বাগান ছিল, সেখানে দোলনা ছিল। আমার সব বন্ধুরা, তানিয়া, দিলরুবা, সবাই, ফাহমিদা, সবাই ওরা আসতো এবং একসঙ্গে কেক কাটা হতো। আমার ছোট 2 বোন নাইলা, নাজিফা, ওরা থাকতো। আমার চাচার মেয়েরা সামিরা, শর্মিনী, আমার ফুপুর ছেলেরা রুবাইয়াত, রাজিন। আস্তে আস্তে করে সব বাড়তে থাকলো পরিবার, এবং জন্মদিনের উৎসাহ আনন্দ আরো বাড়তে থাকলো। আর এখন সবাই আসতে পারে? এখন তো ধরো কারোর সাথেই দেখা হয় না, শুধু ওরা সবাই বাইরে থাকে। ফেসবুকে একটা শুধু হ্যালো পাই। তবে আমি খুব লাকি যে আমার মেয়ে আরমিন আমার সাথে থাকে। বড় হয়ে তো বেশিরভাগ ছেলে মেয়েরা। গতকালকে রাতের অ্যারেঞ্জমেন্ট কি ছিল? রাতের অ্যারেঞ্জমেন্ট ওটাই ছিল। রাতের বেলা আমি তো ঘুমাতে চলে গেছি, আমার মনেও নাই যে আজকে আমার জন্মদিন। আমি ভাবছি যে 7 সকালে আমার একটা অনুষ্ঠান ছিল, ওটাতে যেতে হবে। তো তাড়াতাড়ি আমি 10টার মধ্যে শুতে চলে গেছি। রাত 12টার সময় দেখি দরজা খুলে এতগুলো এই যে রজনীগন্ধা লাগিয়েছি আর ফুল আর একটা কার্ড নিয়ে আরমিন এসে হাজির। হ্যাঁ, বলে মা এরকম তোমার হ্যাপি বার্থডে। তো ও হ্যাঁ তাই তো, হ্যাঁ। তারপর ফুল পড়লাম, ফুল হাতে নিলাম, কার্ড পড়লাম। কার্ডে লিখেছে যে মা আরও আশা করি তুমি আরও অনেক বছর বাঁচবে, সঙ্গীতময় এবং কবিতাময় হোক তোমার জীবন। ও জানে যে আমি নজরুলের কবিতা, নজরুলের গান সব ট্রান্সলেট করি, কিন্তু কবিতাটা আবার যোগ করে দিয়েছে ওটার মধ্যে। আমাদের সামনেও তো একটা বই আছে, এবার বই মেলায় পেয়েছি আমরা। এটা আমার 6ষ্ঠ বই, কবি কাজী নজরুল ইসলামের বিভিন্ন বই আমি ট্রান্সলেট করেছি। এবার যেটা করেছি সেটার নাম হচ্ছে চোখের চাতক। 53টা গান রয়েছে এটার মধ্যে, অনন্যা প্রকাশনী থেকে বার হয়েছে মেলাতে। তো ছোট জন থাকে বিদেশে, লন্ডনে থাকে। ও দেখলাম সকালে উঠে দেখলাম ওরও ফোন মিসড কল। এখন হয়তো ফিরে গিয়ে ওকে আবার পাবো, দুপুর হবে তখন ওদের সকাল হবে, ওর সাথে আবার ভিডিওতে কথা হবে। তারপরে আর আমার ফুপু চাচা দুজনেই বেঁচে আছেন। আর তো আব্বা আম্মা এখন আর বেঁচে নেই। এই যৌবনটা নাইলা, ও থাকে আমেরিকায়। কাজী সংসারের বিরাট একটা সংসার ছিল, আমরা অনেক মানুষ ছিলাম। বিশেষ করে আমার দাদি ছিলেন, দাদি খুব এনজয় করতেন। এবং যেই সময়টাতে তোমাকে বললাম যে আমি জন্মগ্রহণ করি, তার পরপরই তো দাদু ইন্তেকাল হয়ে যায়। তো দাদি বাড়িতে একটা ছোট বাচ্চা থাকলে ওটা পূরণ হয় না, যে আনন্দ ফুর্তি করছে, আমাকে নিয়ে স্কুলে যাচ্ছে, আমাকে ফেরত আনছে। আমার আম্মা আর আরো 2 বোন হলো। তো দাদি চাচা ফুপুর এত আনডিভাইডেড অ্যাটেনশন। ওনারা তখন বিয়েও হয়নি, ওনারা তখন মানে ইয়াং ছিল। এত অ্যাটেনশন পেয়ে বড় হয়েছি যে সত্যি আমি নিজেকে খুবই ভাগ্যবতী মনে করি। এবং এখনো তাদের কোলে কোলেই ঘুরছি, এরকম আর কি একটা অভিজ্ঞতা। আপু কখনো এরকম জন্মদিন হয়েছে যে আপনার মেয়ে কাছে নাই, আরমিন মুসা কাছে নাই, আপনার মন খারাপ হচ্ছে, এমন কোনো জন্মদিন? ওরা তো অনেক বছর, যেমন 2004 থেকে 2014 পর্যন্ত আমি তো একদম একলা ছিলাম। আচ্ছা। আরমিন আশনা দুজনেই ইংল্যান্ডে পড়াশোনা করছিল। আরমিন ইকোনমিক্সে পড়ছিল, ওখানে ব্যাচেলার্স করলো নটিংহ্যাম ইউনিভার্সিটি থেকে। তো ওরা কখনোই জন্মদিনে থাকতো না। 19শে মার্চ আসতো, তোমাদের সাথে হইচই করে অন্য অন্য চ্যানেলগুলো ওরা জন্মদিন পালন করে, কেক টেক কেটে তারপরে বাসায় যেতাম। অনেক সময় এমনও হয়েছে যে 2-3টে কেক এসেছে, তার আমি চিন্তা করছি যে এতগুলো কেক আমি করবোটা কি। তখন খুঁজে খুঁজে আমার মায়েরও এই অভ্যাসটা খুব ছিল যে আমাদের যে বস্তিগুলো আছে যারা খেতে পায় না, সেখানে আমি সব বিতরণ করে আসতাম। তো ওরা ছিল না, এরকম অনেক বছরই হয়েছে। তো জীবনটা তো তোমাকে তো সৈনিক হতে হবে,
সবসময় তো তোমার একই আনন্দ ঘিরে থাকবে না। যেই পুরোনো পল্টনের কথা তোমাকে বললাম, সেখানে বাবা মা, চাচা চাচি, ফুপু ফুপা, তারপরে এতগুলা ভাই বোন, দাদি, নানা নানি, তিন খালা, দুই মামা খুব চমৎকার একটা সময় কেটেছে। কাছাকাছি থাকতেন। আপু, এই মুহূর্তে কিন্তু সঙ্গীত ভবনের একজন খুব গুণী মানুষ আমাদের সাথে ফোনে যোগ দিয়েছে, একটু ফোনটা নিয়ে নেই। আসসালামু আলাইকুম, শুভ সকাল। শুভ সকাল, শুভ জন্মদিন। নাশিদ কামাল তো আমার নানা, আমার সেই অনেক প্রিয় শিল্পী। আমারও আপনি খুব। জন্মদিন। আমি হেলাল হাফিজের কবিতা লাইন দিয়ে বলতে চাই, তোমার জন্য সকাল দুপুর, তোমার জন্য তোমার জন্য সকল গোলাপ আর রজনীগন্ধা। থ্যাংক ইউ, আলহামদুলিল্লাহ। ফকির আলমগীরকে উনি আমাকে চেনেন, আমার তখন 16-17 বছর বয়স। তখন উনি আসতেন আব্বাসী চাচার কাছে। সে বহু বছরের, আমিও ওনার ফ্যান, উনিও আমার ফ্যান, এবং ওনার বহু অনুষ্ঠান ঋষিজের আমি ওগুলো উপস্থাপনা করে দিয়েছি। আমাদের একটা বন্ধুত্ব, অটুট বন্ধুত্ব। আসলে উনি আমাদের খুব কাছের মানুষ। অনেক অনেক ধন্যবাদ আমাদের সাথে যোগ দেওয়ার জন্য। খুব ভালো থাকবেন। এই যে মানে সতীর্থদের যে ভালোবাসাটা চলা এবং ভালোবাসা পাওয়া, তারা কতটা আপনাকে অনুপ্রাণিত করেছে? সাংঘাতিক অনুপ্রাণিত করেছে। ছোটবেলায় তো ধরো আমার দাদা যে সমস্ত শিল্পীদেরকে গান শিখিয়ে গেছিলেন, এই যে সোহরাব হোসেন, বেদারুদ্দিন আহমেদ, এরা সবাই, আব্দুল লতিফ, এদেরকে তিনি যে নজরুল সঙ্গীত, বিশেষ করে ইসলামী গানগুলো শিখিয়ে গেছিলেন, এগুলো ওনারা বাসায় এসে এসে গাইতেন, এবং তখন থেকেই আমি ওনাদের এই গাওয়া দেখে আমি খুব অনুপ্রাণিত হতাম। মনে হতো যেন এটা আমার দায়িত্ব যে আমার এই গানগুলো শিখে নিতে হবে। আর আব্বাও এই কথাটা সবসময় বলতেন যে মা, তোমার দাদুর গানগুলো শিখে নাও। তো ওটা মানে আমার পাশাপাশি পড়াশোনা চলছে, বাড়িতে এসেই হয়তো দেখছি দাদির ঘরে ওনারা লাঞ্চ খাচ্ছেন। আমার মনে হচ্ছে ওনারা আমার সঙ্গে ছিলেন এতগুলো বছর, যদিও আমি আলাদাভাবে তাদের কাছে গান শিখিনি, কিন্তু প্রতিনিয়ত যে প্রতি বছরই ওনাদেরকে দেখছি, ঈদে দেখছি, বকরি ঈদে দেখছি, রোজার সময় দেখছি, কোনো একটা ফেস্টিভ্যালে দেখছি। তো এই যে চাচা আমাদের বাড়িতে ছিলেন, মোস্তফা জামান আব্বাসী, তার জন্য আপনাদের কাছে স্পেশাল করে দোয়া চাচ্ছি। ওনার একটু শরীরটা খারাপ হয়েছে। তো চাচার কাছে ফকির আলমগীর বলেন, তারপর আমাদের বিখ্যাত ফরিদা পারভিন, হ্যাঁ, আবিদা সুলতানা, রেবেকা, এরা সবাই আমাদের বাড়িতে সারাক্ষণ আসছে। কাজী যদিও আমি পড়াশোনা করছিলাম, আমি তখন পড়াশোনা সায়েন্সের ছাত্রী ছিলাম, আমার বেশি সময় ছিল না যে আমি বসে তাদের সাথে গল্প করব, কিন্তু ওদের আসা যাওয়াটাই আমাকে জীবনে অনেক অনুপ্রেরণা দিয়েছে। পরবর্তীতে যখন আমি MA পাস টাস করে আস্তে আস্তে গানের শিল্পী হিসাবে আমি টেলিভিশনে আসলাম, তখন ওদের সাথে আরও ঘন হলো আমার বন্ধুত্বটা, এবং সেই বন্ধুত্বটাকে আমি খুব, বিশেষ করে সুজিত মুস্তাফার সাথে, ইয়াসমিন মুশতারি, শাকিলা জাফর, ফাতেমা, ফেরদৌসারা, এদের সবার সাথে, শাকিল, এদের সবার সাথে ঘন বন্ধুত্বটা আমি এনজয় করেছি। আরেকজন গুণী মানুষ আমাদের সাথে ফোনে আছেন, একটু দেখে নেই কে আছেন। আসসালামু আলাইকুম, শুভ সকাল। হ্যালো, আসসালামু আলাইকুম। হ্যাঁ, আমি ইন্দ্রমোহন রাজবংশী বলছি। জি দাদা, কথা বলুন। মামনি, তোমাকে অনেক অনেক জন্মদিনের শুভেচ্ছা। থ্যাংক ইউ। আমার মানে খুব ভালো লাগছে যে তোমাকে জন্মদিনের শুভেচ্ছা জানাতে পারছি, এবং তুমি অনেক দিন বেঁচে থাকো, এবং যে কাজ করে যাচ্ছ সর্বক্ষেত্রে তুমি সেই কাজগুলি সুন্দর মতো করে যাও মা। তো আমাদের, আপনি আমাদের পরিবারের অংশ। আপনি বলা মানে আব্বার ভাইরা বলা, চাচারা বলার মতনই একেবারে। খুব ভালো লাগলো আপনার ফোন পেয়ে। অনেক ধন্যবাদ মা। আর আরটিভিকে ধন্যবাদ যে তোমাকে ডেকেছেন। ওরা প্রায় ডাকেন, অবশ্য আমি জানি। তো আরটিভি এমনিও খুব শিল্পী বান্ধব, হ্যাঁ, মূল্যায়ন করেন আর কি। তো সবাইকে ধন্যবাদ। সবাইকে ধন্যবাদ, অনেক অনেক ধন্যবাদ ইন্দ্রমোহন রাজবংশী দাদা। আপনি আমাদের গুণীজন এবং আমাদের অনন্য সঙ্গীতের মানুষ, এই পরিবারের অংশ। খুব ভালো থাকবেন। এবং শিক্ষক এবং দুটি ছেলে মেয়েকে এত সুন্দর করে পেলেছেন, এবং ছাত্রছাত্রীদেরকে উনিও আমাকে সব সময় খুব উৎসাহ দেন, টেলিভিশনে ফোন করেন একজন মানুষ। এবং এই গল্পে ফিরবো, কিন্তু এই মুহূর্তে ছোট্ট একটা বিরতি নেওয়ার সময় হয়ে গেছে। দর্শক, মিস্টার ম্যাঙ্গো নিবেদিত তারকালাপে এই মুহূর্তে নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিরতি। কোথাও যাবে না, আমাদের সাথেই থাকুন। দর্শক, ফিরে এলাম মিস্টার ম্যাঙ্গো নিবেদিত তারকালাপের গল্পের শেষ অংশে।
সঙ্গে আছেন অধ্যাপক ডক্টর নাশিদ কামাল। ফিরছি আলাপে। আপু, জন্মদিন নিয়ে তো কথা বলবো, একটু জানতে চাই, মেয়েদের কথা বলছিলেন, আরমিন মুসা তো গান গাচ্ছে। হ্যাঁ, যে সময়টা আমি পিএইচডি করছিলাম ইংল্যান্ডে, তখন আরমিন আশনাকে সাথে নিয়ে গিয়েছিলাম। আচ্ছা। তো আমি যখনই রেয়াজ করতাম আরমিনকে বসাতাম, আশনার দেখতাম যে নাচের দিকে ঝোঁক বেশি। তো ওই সময়টা ওখানে থেকে ফিরে আসলাম, যখন 96-এ ফিরে আসলাম পিএইচডি শেষ করে। তারপর আমি দেখলাম যে আমি বেশি ব্যস্ত হয়ে গেছি ইউনিভার্সিটি পড়ানো, রিসার্চ, এবং ওকে পদ্ধতিগতভাবে প্রথমে দিলাম আব্বাসউদ্দিন সঙ্গীত একাডেমিতে। আচ্ছা। তারপর যখন 10 বছর বয়স হলো, তখন সুজিত মুস্তাফার কাছে ও গান শিখতে আরম্ভ করলো, এবং আশনা মুনমুন ওর ওয়াইফের কাছে নাচ শিখতে আরম্ভ করলো। এরপর এ লেভেল করে আরমিন অনার্স করতে গেল ইকোনমিক্সে, অনার্স নটিংহ্যাম ইউকেতে। ওখান থেকে ফিরে এসে তারপরে ও বলল যে আম্মা আমার খুবই গানের শখ। 1 বছর সে শান্তিনিকেতনে গেল, ওখানে রবীন্দ্রসঙ্গীত এবং ক্লাসিক্যাল শিখলো। এরপরে সে আমাকে জানালো যে আম্মা আমি এরকম ওয়েস্টার্ন মিউজিকে, আমি একটা পরীক্ষা ছিল বম্বেতে, আমি পরীক্ষা দিয়েছি, ওখান থেকে আমি চোজেন হয়েছি আমেরিকায় গিয়ে। সে 4 বছর থেকে আমি জানতে চাচ্ছিলাম, একটু এক্সপেরিমেন্টাল, একটু ভিন্ন ধরনের গান করছে, আপনার কেমন লাগে? আমি তো হতবাক যে ওখানে বম্বেতে পরীক্ষা দিতে গেছে, ওরা মিউজিক দিয়ে দেয়, সেটার সাথে তোমার কম্পোজিশন। আমি তো জানি না যে ও এত কিছু পারে। হ্যাঁ, এবং আমি তো এগুলো কিছু কেমন করে করতে হয় কিছুই জানি না। তারপরে যখন শুনলাম তখন আমার খুব ভালো লাগলো। তবে আরমিনের আপু, এই তো গেল মেয়েদের কথা, তারা আসলে নিজের অবস্থানে থেকে খুব ভালো কাজ করছে। আর একটু জন্মদিনের প্রসঙ্গে চলে আসি আপু, আজকে তো জন্মদিন, নিশ্চয়ই কেক কেটেছেন রাত 12টাতে। আমরাও একটা কেক নিয়ে আসছি। জন্মদিন মানেই আসলে ছোট হোক বড় হোক একটা কেক তো লাগে। টেস্টি ট্রিটের সৌজন্যে একটা কেক আছে আমাদের কাছে, আমরা কেকটা কাটি। আচ্ছা, তোমাকেই প্রথম, আমাকেও খাওয়াতে হবে। আপু, আমি এটা খাইয়ে দিই। তোমার শুভ হোক জন্মদিন, আমিও তোমাকে শুভ হোক জন্মদিন, তোমার শুভ হোক জন্মদিন। আপু, আমি নিয়ে দিচ্ছি। শুভ হোক এটাই দাও আমাকে। থ্যাংক ইউ। আপু, অনেক অনেক ধন্যবাদ, আজকে আমাদেরকে সময় দিয়েছেন জন্মদিনের দিনে, এবং অনেক কিছু জানতে পারলাম আমরা আপনার কাছে। খুব ভালো থাকবেন, এভাবেই আমাদের সাথে থাকবেন। তোমার মাধ্যমে তোমাকে এবং আরটিভিকে এবং আরটিভির দর্শকদেরকে অনেক মোবারকবাদ জানাচ্ছি। সব সময় সুন্দর থাকবেন, সুস্থ থাকবেন। আবারও ধন্যবাদ। দর্শক, এই ছিল পুরো দস্তুর গান এবং শিল্প চর্চার মানুষ, সকলের ভালোবাসা আর অনুকরণীয় এক জীবনের অধিকারী সফল মানুষ, শ্রদ্ধেয় অধ্যাপক ডক্টর নাশিদ কামাল আপার সঙ্গে জন্মদিনের গল্প আলাপ। মানুষ গড়ার আর সুরের কারিগর প্রিয় এই মানুষটির জন্য আমাদের অবিরাম শুভকামনা, ভালোবাসা। ভালো থাকুন আমাদের আলোর পথিক, সুরের পথিক প্রিয় নাশিদ কামাল আপা এবং তার সতীর্থ স্বজন সকলে, এই প্রত্যাশায় সবার জন্য শুভকামনায় এবং আগামীকালের অনুষ্ঠান দেখবার আমন্ত্রণ জানিয়ে আজ বিদায় নিচ্ছি। সে পর্যন্ত ভালো থাকুন, ভালো রাখুন নিজেকে, চারপাশের সবাইকে, এবং অবশ্যই প্রিয় দেশ, প্রিয় জন্মভূমি, মাতৃভূমি বাংলাদেশকে। আর হ্যাঁ দর্শক, এই অনুষ্ঠানটি সহ আরটিভির যে কোনো অনুষ্ঠান পুনরায় দেখতে ভিজিট করুন www.youtube.com/rtvdigitals-এ। আবারও সবার জন্য শুভকামনা।